রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমি রুনা নাসরিন, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা, ফোর্থ ইয়ারের ছাত্রদের স্বাগত জানাই। ফোর্থ ইয়ারের ছাত্রদের সাথে আমি স্টোকাস্টিক প্রসেসের কোর্সটা নিচ্ছি। গত ক্লাসে তোমাদের আমি স্টোকাস্টিক প্রসেসের যে বেসিক ধারণাটা সেটা আমরা দিয়েছি এবং এর যে টাইপসগুলো আছে সেই টাইপসগুলো নিয়ে কথা বলেছি, কিন্তু সেই টাইপসের আজকে আমরা জানবো যে টাইপসগুলো কাকে বলে, মানে কোনটা কোন ধরনের টাইপস এবং তার এক্সাম্পলগুলো কি সেটা আমরা একটু দেখব। চলো আমরা আমাদের স্লাইড শেয়ারে চলে যাই। আমি রেফারেন্সটা নিয়ে নিই। আচ্ছা দেখো, আমরা গত ক্লাসে এটা আলোচনা করেছিলাম যে টাইপস অফ স্টোকাস্টিক প্রসেস ডিপেন্ডিং অন টাইম অ্যান্ড স্টেট। চারটা ক্রাইটেরিয়া নিয়ে আমরা কথা বলেছিলাম যে সময় এবং স্টেট এই দুটোর উপর ডিপেন্ড করে আমরা এটাকে চারটা ভাগে ভাগ করেছিলাম। একটা ছিল আমাদের ডিসক্রিট স্টেট এবং ডিসক্রিট টাইম বা স্টেট টাইম স্টেট, যেটা অর্থাৎ এক্ষেত্রে দুটোই ডিসক্রিট। তারপরে একটা ছিল সেটা হচ্ছে ডিসক্রিট স্টেট স্পেস, কন্টিনিউয়াস টাইম স্টেট স্পেস। তার মানে হচ্ছে আমাদের যে স্টেট স্পেসটা সেটা ছিল ডিসক্রিট, সেটা হবে ডিসক্রিট, এবং যে টাইম স্পেসটা সেটা হবে কন্টিনিউয়াস। একটু আমরা মার্ক যদি করি, দেখো এখানে আমাদের টাইমটা কিরকম, স্টেট স্পেস যেটা সেটা ডিসক্রিট এবং টাইম স্পেস যেটা সেটাও ডিসক্রিট। এই দুটোই যদি ডিসক্রিট হয়, দুটোই ডিসক্রিট এরকম একটা কন্ডিশন। আরেকটা হচ্ছে দেখো ডিসক্রিট স্টেট স্পেস, অর্থাৎ এইটা ডিসক্রিট, স্টেট স্পেসটা ডিসক্রিট আর টাইম স্পেসটা হচ্ছে কন্টিনিউয়াস। ঠিক আছে, এটা হলো কন্টিনিউয়াস। আরেকটা হচ্ছে যেটা কন্টিনিউয়াস স্টেট স্পেস আর টাইমটা হচ্ছে ডিসক্রিট, আর হচ্ছে দুটোই স্টেট স্পেস এবং টাইম স্পেস দুটোই হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে আমরা যে ভাগে ভাগ করছি চারটা ভাগে, অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে একটা হলো কি, আমাদের দেখো এখানে একটা হলো টাইম আর একটা হচ্ছে স্টেট। ঠিক আছে, আরেকটা হলো স্টেট। ঠিক আছে, এই দুটোর উপর ভিত্তি করে আমরা ভাগ করছি। তো একটা সময় দেখবা যে টাইম এবং স্টেট দুটোই ডিসক্রিট, একটা হচ্ছে টাইম ডিসক্রিট কিন্তু স্টেট স্পেসটা কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে টাইমটা কন্টিনিউয়াস, স্টেট স্পেসটা ডিসক্রিট, আরেকটা হচ্ছে দুটোই কন্টিনিউয়াস। এই চারটা ভাগে আমরা ভাগ করি। এবারে চলো আমরা একটু দেখে আসি ওগুলো ডেফিনিশনটা। মুছে নেই আমি। আজানটা শেষ হয়ে যাক, তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি। তাহলে দেখো আমরা চলে আসি আমাদের ডেফিনিশনে। আমরা বলছি যেটা
ডিসক্রিট স্টেট এবং টাইম স্পেস, কন্টিনিউয়াস টাইম, ডিসক্রিট স্টেট অ্যান্ড টাইম স্পেস অর্থাৎ দুটোই যদি ডিসক্রিট হয় সেটাকে আমরা কিভাবে ডিফাইন করছি? ইন এ স্টোকাস্টিক প্রসেস এক্স টি, হোয়ার টি ইজ ইন ক্যাপিটাল টি অর্থাৎ ইন্ডেক্স প্যারামিটার যেটা, if the state space xt is discrete and index set t is discrete, then the process is known discrete state space and discrete time space. তাহলে আমরা দেখি যে যদি আমাদের স্টেট স্পেস xt টা ডিসক্রিট হয় এবং ইন্ডেক্স সেট অর্থাৎ টাইম স্পেস টিটা, ক্যাপিটাল টিটাকে আমরা টাইম স্পেস বলছি, এই দুটোই যদি আমার ডিসক্রিট হয় তখন তাহলে আমরা সেটাকে বলছি কি ডিসক্রিট স্টেট স্পেস এবং ডিসক্রিট টাইম স্পেস। দ্যাট মিনস আমরা যদি টাইম স্পেস এবং তোমার স্টেট স্পেস দুটোই যদি ডিসক্রিট হয় তাহলে আমরা এটাকে বলছি স্টোকাস্টিক প্রসেস উইথ ডিসক্রিট স্টেট অ্যান্ড টাইম স্পেস। এটার একটা এক্সাম্পল দেখো, কাস্টমার প্রেফারেন্স অবজার্ভ অন মান্থলি বেসিস, অর্থাৎ মান্থলি বেসিসে কাস্টমারের যে প্রেফারেন্সটা, কোন কাস্টমার কি ধরনের জিনিস পছন্দ করছে সেটার যে অবজারভেশনটা, সেটাকে আমরা বলতে পারি স্টোকাস্টিক প্রসেস উইথ ডিসক্রিট স্টেট অ্যান্ড টাইম স্পেস। কেন দেখো, কারণ হচ্ছে এই যে কাস্টমারের যে প্রেফারেন্সটা, সেই প্রেফারেন্সটা কিন্তু ডিসক্রিট, কারণ হচ্ছে এটাকে কাউন্ট করতে পারো তুমি। কাস্টমার হয়তো যে প্রেফারেন্সটা, সে মান্থলি তার ২টা জিনিস নিতে পারে, সে ৪টা নিতে পারে, কেউ হয়তো ৫টা নিতে পারে, অথবা সে হয়তো এই ক্যাটেগরির জিনিস পছন্দ করছে, আরেকটা কাস্টমার হয়তো অন্য ক্যাটেগরির জিনিস পছন্দ করছে। তার মানে আমরা এই যে স্টেট স্পেস সেটা আমরা কাউন্টেবল। সো আমরা বলতে পারি যে এইখানে ডিসক্রিট স্টেট স্পেসটা হয়ে গেল কি ডিসক্রিট, কাস্টমারের প্রেফারেন্সটা অবশ্যই কি আমরা কাউন্ট করতে পারছি। সুতরাং এটাকে আমরা বলতে পারি ডিসক্রিট স্পেস, ডিসক্রিট তোমার স্টেট স্পেস। আর এটা যখন আমরা মান্থলি বেসিসে করছি, ধরো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে এরকম প্রত্যেকটা মান্থকে আমরা ডিসক্রিট হিসেবে কাউন্ট করছি, তার মানে আমরা দেখতে পাচ্ছি দুটোই কিন্তু এখানে ডিসক্রিট, কাস্টমারের প্রেফারেন্সটা এবং সেটা সময়টাকেও আমি এখানে কিন্তু আমরা বলতে পারি না মান্থলি বেসিস মানে হচ্ছে প্রত্যেকটা মাসের কাউন্ট করছি আমরা, এমন না যে এই মাস থেকে জানুয়ারি টু ডিসেম্বর এরকম করে আমরা বলছি না। যেহেতু এটা মান্থলি বেসিস বলছি, সুতরাং আমাদের বুঝতে হবে যে এই টাইমটাও কিন্তু আমাদের ডিসক্রিট। সো এই ক্ষেত্রে আমরা বুঝলাম যে এটা হচ্ছে দুটোই আমাদের এই প্রসেসটা দুটোই কিন্তু ডিসক্রিট, স্টেট স্পেসটাও ডিসক্রিট এবং টাইম স্পেসটাও ডিসক্রিট। তাহলে তোমাদের আশা করছি জিনিসটা বুঝতে পেরেছো। আবার যদি এরকম করে আমরা দেখি, the number of defective items in an acceptance sampling scheme, the number of item inspected is the indexing parameter। তাহলে এখানে নাম্বার অফ আইটেম যেটা, যখন আমরা যে তোমাদের কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং স্কিম যেটা, অর্থাৎ আমরা স্যাম্পল যখন অবজার্ভ করি, সেই স্যাম্পলটা ডিফেক্টিভ আইটেম খুঁজে বের করার জন্য বা প্রসেসটা কন্ট্রোলে আছে কিনা সেটা দেখার জন্য আমরা কিন্তু কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্যাম্পলিং স্কিমগুলা অ্যাপ্লাই করে থাকি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কোনো একটা লটকে অ্যাকসেপ্ট করছি, আরেকটা অথবা রিজেক্ট করছি। তার মানে হচ্ছে এখানে এই যে আইটেমসগুলো, সেই আইটেমসগুলো ডিফেক্টিভ, আর আমাদের এই যে যেই প্রসেসটা আমরা অ্যাপ্লাই করছি সেটাও কিন্তু ডিসক্রিট। তাহলে দুটোই এই ক্ষেত্রে আমরা পেলাম ডিসক্রিট। সুতরাং প্রসেসটা, এই স্টোকাস্টিক প্রসেসটা কিরকম হবে, ডিসক্রিট স্টেট এবং ডিসক্রিট টাইম স্পেস। নেক্সটে আসো আমাদের স্টোকাস্টিক প্রসেস উইথ ডিসক্রিট স্টেট স্পেস অ্যান্ড কন্টিনিউয়াস টাইম স্পেস। এটা কিরকম, আমি একটু মুছি। এটা তাহলে আমরা বুঝতেই পারছি যে আমরা এই যে সংজ্ঞায়নটা, এই ডেফিনিশনটা, এখানে আমরা বুঝতে পারছি যে আমার স্টেট স্পেসটা ডিসক্রিট হবে আর টাইম স্পেসটা কন্টিনিউয়াস হবে। তাহলে আমরা একে কিভাবে ডিফাইন করব? ইন এ স্টোকাস্টিক প্রসেস এক্স টি, দেখো এই কথাগুলো কিন্তু সব একই রকম,
তোমরা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবে যে লেখার ক্ষেত্রে তোমাদের আহ, ভুল হওয়ার চান্সটা কম, কারণ তোমরা যদি জায়গাগুলো মার্ক করে রাখো যে কোন জায়গাটা শুধু পরিবর্তন হবে। এই কথাগুলো একই রকম আগেরটার মতোই। ইন এ স্টোকাস্টিক প্রসেস এক্সটি where t is in capital T, if the index set t is an interval on a real time t 0 to t, তার মানে এই যে ইন্ডেক্স সেটটা, সেই ইন্ডেক্স সেটটা যদি একটা ইন্টারভেল হয় যেখানে রিয়েল টাইমটা হচ্ছে 0 থেকে টি পর্যন্ত একটা সময় আর কি, হ্যাঁ, 0 থেকে টি সময় পর্যন্ত যদি এরকম আমরা কনসিডার করি, যে 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, তাহলে এইটা একটা ইন্টারভেল টাইম হলো। তাহলে আমরা দেখলাম যে আমাদের এই টাইমটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম। যখনই একটা টাইমটা ইন্টারভেলের মধ্যে পড়ে যাচ্ছে তখন বুঝতেই পারছি যে এটা হচ্ছে আমাদের টাইমটা কিরকম কন্টিনিউয়াস। তাহলে আমরা দেখলাম যে যদি আমরা স্টোকাস্টিক প্রসেস এক্সটিটাকে কি বলবো, এক্সটিটা যখন ইন্ডেক্সের টিটা ইন্টারভেলের মধ্যে থাকবে, রিয়েল টাইম টি ইজ ইকুয়াল টু টি হচ্ছে 0 টু টি, আর স্টেট স্পেস এক্সটি হচ্ছে আমাদের ডিসক্রিট হবে, তখন প্রসেসটাকে আমরা বলতে পারছি ইট ইজ এ স্টোকাস্টিক প্রসেস উইথ ডিসক্রিট স্টেট স্পেস অ্যান্ড কন্টিনিউয়াস টাইম স্পেস। তার মানে হচ্ছে যে আমার স্টেট স্পেসটা যদি ডিসক্রিট হয় এবং টাইমটা যদি আমার ইন্টারভেল থাকে, দ্যাট মিনস কন্টিনিউয়াস হয়, তাহলে এটাকে আমরা স্টোকাস্টিক প্রসেস উইথ ডিসক্রিট স্টেট স্পেস অ্যান্ড কন্টিনিউয়াস টাইম স্পেস বলবো। তাহলে আমরা এক্সাম্পলে যাই। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ওয়েটিং ফর এ বাস ইন দ্য ঢাকা কলেজই বলি আমরা, ঢাকা কলেজ ইন 8 AM টু তোমার 2 PM দিলাম আমরা, ঠিক আছে, সকাল 8টা থেকে অথবা সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। দ্য প্রসেস ইজ ডিসক্রিট স্টেট স্পেস অ্যান্ড কন্টিনিউয়াস টাইম স্পেস। তার মানে ঢাকা কলেজের স্টুডেন্টরা যে ওয়েট করছে এই সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত, এই সময়টা কিন্তু আমাদের দেখো কন্টিনিউয়াস টাইম হয়ে গেল, কারণ এখানে আমরা একটা ইন্টারভেল দিয়েছি এত থেকে এত। কিন্তু এত থেকে এত যে সংখ্যাটা, অর্থাৎ স্টুডেন্টের যে সংখ্যাটা সেটা কিন্তু ডিসক্রিট, কারণ নাম্বার অফ স্টুডেন্ট একটা কি ডিসক্রিট ভ্যারিয়েবল। সো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের স্টেট স্পেসটা ডিসক্রিট বাট টাইমটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস। সুতরাং আমরা এটাকে বলতে পারি স্টোকাস্টিক প্রসেস উইথ ডিসক্রিট স্টেট স্পেস অ্যান্ড কন্টিনিউয়াস টাইম স্পেস। নাম্বার 3-তে আসো, স্টোকাস্টিক প্রসেস উইথ কন্টিনিউয়াস স্টেট স্পেস অ্যান্ড ডিসক্রিট টাইম স্পেস। তাহলে এতক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা যেটা দেখলে ডিসক্রিট স্টেট স্পেসটা দু জায়গাতেই তুমি দেখলে যে ডিসক্রিট স্টেট স্পেস, স্টেট স্পেসটা দু জায়গায় আমরা দেখলাম ডিসক্রিট। এবারে আমরা দেখব যে স্টেট স্পেসটা কন্টিনিউয়াস কিরকম। তাহলে আমরা আগের মতো কই, ইন এ স্টোকাস্টিক প্রসেস এক্স টি, টি ইজ ইন ক্যাপিটাল টি, ইফ দ্য সেট অফ অল পসিবল ভ্যালুজ অফ এক্স টি, এই এক্স টিটা কিন্তু একটু আগে খেয়াল করেছো, এই এক্স টি দিয়ে আমরা কি করছি, স্টেট স্পেসটাকে ডিফাইন করছি। আমরা কিন্তু এই এক্স টিকে স্টেট স্পেস দিয়ে ডিফাইন করছি আর ক্যাপিটাল টিটাকে বলছি টাইম স্পেসটা, ঠিক আছে। তাহলে যদি ইফ দ্য সেট অফ অল পসিবল ভ্যালুস অফ এক্স টি সব পসিবল ভ্যালুস গুলো যদি একটা ইন্টারভেলের মধ্যে পড়ে, হ্যাঁ, একটা রিয়েল লাইনের মধ্যে, রিয়েল লাইন ইন্টারভেলের মধ্যে পড়ে, সেইটা হচ্ছে কি 0 টু ইনফিনিটি, এবং ইন্ডেক্স সেট টি যদি ডিসক্রিট হয়, তখন এই যে প্রসেসটা, সেই প্রসেসটাকে আমরা বলছি কন্টিনিউয়াস স্টেট স্পেস অ্যান্ড ডিসক্রিট টাইম স্পেস। এক্সাম্পলটা দেখো, সাপোজ দ্যাট এক্সটি রিপ্রেজেন্ট দ্য এভারেজ টেম্পারেচার অ্যাট এ পার্টিকুলার প্লেস ইন এভরি আওয়ার ইন এ ডে। তাহলে এখানে খেয়াল করে দেখো যে আমাদের এই যে এক্সটিটা আমরা কি বলছিলাম, এক্সটিটা আমাদের স্টেট স্পেস, এই স্টেট স্পেসটাই কিন্তু এখন কি হয়ে গেল, স্টেট স্পেসটাই হয়ে গেল টেম্পারেচার, ঠিক আছে। তাহলে আমরা জানি টেম্পারেচার অবশ্যই একটা কিরকম ভ্যারিয়েবল, কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে স্টেট স্পেসটা সেটা কিরকম ভ্যারিয়েবল হয়ে গেল, যেহেতু এটা টেম্পারেচারটা কেমন ভ্যারিয়েবল, কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। সুতরাং আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে এই স্টেট স্পেসটা কিরকম হয়ে গেল, এটা কন্টিনিউয়াস স্টেট স্পেস হয়ে গেল। আরেকটা জিনিস দেখো, এটা কাউন্ট করছি আমরা কোথায়, এভরি আওয়ার ইন এ ডে,
একটা দিনের প্রতি ঘন্টায়, তাহলে প্রতি ঘন্টাটা কি একটা একটা প্রত্যেকটা ঘন্টা আলাদা আলাদা করে আমরা কাউন্ট করতে পারছি, ঠিক আছে, প্রত্যেকটা ঘন্টা। সুতরাং এই ক্ষেত্রে ঘন্টাগুলো কিন্তু কিরকম ডিসক্রিট। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে আমাদের স্টেট স্পেসটা কিন্তু কিরকম ডিসকন্টিনিউয়াস, বাট টাইম স্পেস যেটা, টাইম স্পেসটা ডিসক্রিট, কারণ এখানে আমরা একদিনের প্রতি ঘন্টা বলছি, ঠিক আছে, এভরি আওয়ার ইন এ ডে, একদিনের প্রতি ঘন্টা। সুতরাং এই প্রতি ঘন্টাটা যখন আমাদের প্রতি ঘন্টার কথা বলছে, বা প্রত্যেকটা মাসের কথা বলবে, অথবা প্রতিটা সপ্তাহের কথা বলবে, অথবা প্রতিটা দিনের কথা বলতে পারে একটা মাসের বা একটা সপ্তাহের, সেই ক্ষেত্রে আমরা বুঝবো যে আমাদের টাইম স্পেসটা কিন্তু ডিসক্রিট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই এই যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলে আমরা পেলাম যে আমাদের স্টেট স্পেসটা হয়ে গেল কিরকম কন্টিনিউয়াস, বাট আমাদের টাইম স্পেসটা পেয়ে গেলাম আমরা ডিসক্রিট। সুতরাং এটাকে আমরা বলতে পারি কন্টিনিউয়াস স্টোকাস্টিক প্রসেস উইথ কন্টিনিউয়াস স্টেট স্পেস অ্যান্ড ডিসক্রিট টাইম স্পেস। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো 4 নাম্বারটা, স্টোকাস্টিক প্রসেস উইথ কন্টিনিউয়াস স্টেট অ্যান্ড টাইম স্পেস। তার মানে আমরা বুঝতে পারছি এই প্রসেসটাতে দুটোই কন্টিনিউয়াস, হ্যাঁ, স্টেট স্পেসটাও কন্টিনিউয়াস এবং টাইম স্পেসটাও কন্টিনিউয়াস। তাহলে এটা বলার ক্ষেত্রে আমরা বলবো আগের মতো করে, ইন স্টোকাস্টিক প্রসেস এক্সটি where t is in capital T, if the set of all possible values of xt is continuous and index set t be an interval on a real line t 0 to t, then the process is known as continuous state and time space. তাহলে আমরা দেখলাম যে এখানে আমাদের যদি স্টেট স্পেস টা এক্সটি এবং ইন্ডেক্স সেট টি দুটোই যদি আমরা কন্টিনিউয়াস হয়, সেই ক্ষেত্রে আমরা বলবো স্টোকাস্টিক প্রসেসটা কন্টিনিউয়াস স্টেট এবং কন্টিনিউয়াস টাইম স্পেস। এক্সাম্পলে আসো, সাপোজ এক্সটি রিপ্রেজেন্ট দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার অ্যাট এ পার্টিকুলার প্লেস ইন 0 টু টি। তার মানে হচ্ছে যে এই যে সময়টা একটা পার্টিকুলার প্লেসের, এই সময়টা কিন্তু ইন 0 টু টি মানেই হচ্ছে এখানে একটা ইন্টারভেল দিয়ে দিয়েছে আগের মতো করে। কিন্তু এখানে দেখো আমরা যদি বলি এখানে যেমন একটা দিনের কথা বলেছিল, এখানে কিন্তু আর দিনের কথা বলে নাই, একটা ইন্টারভেল দিয়ে দিয়েছে। এবং এই যে এক্সটিটা হচ্ছে কি আমাদের, এক্সটিটা হচ্ছে আমাদের স্টেট স্পেস। সেই এক্সটিটা কি করছে, রিপ্রেজেন্ট কি করছে, টেম্পারেচারকে রিপ্রেজেন্ট করছে। টেম্পারেচার নিজেই কি একটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এটাও কন্টিনিউয়াস টেম্পারেচারটা, আর যেহেতু এটা একটা পার্টিকুলার প্লেসের টাইমটা দিয়ে দিয়েছে 0 টু টি, অর্থাৎ একটা ইন্টারভেল টাইম দিয়ে দিয়েছে, সুতরাং এটাও কন্টিনিউয়াস। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এটা আরেকটা স্টোকাস্টিক প্রসেস, যেখানে টাইম এবং স্টেট দুটোই হচ্ছে কন্টিনিউয়াস, ঠিক আছে। তাহলে এই হলো 4টা ক্যাটেগরি আমরা দেখলাম যে আমাদের কখনো স্টেট স্পেসটা কন্টিনিউয়াস হচ্ছে, কখনো ডিসক্রিট হচ্ছে, কখনো দুটোই কন্টিনিউয়াস, কখনো একটা কন্টিনিউয়াস একটা ডিসক্রিট। এইভাবে তোমরা 4টা ভাগে ভাগ করবে। ওকে, তাহলে আশা করছি আমরা এই যে এটা খুব কমন একটা কোশ্চেন থাকে, ডিফারেন্ট টাইপস অফ স্টোকাস্টিক প্রসেস, ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপ অফ স্টোকাস্টিক প্রসেস। তাহলে তখন আমরা এটাকে আশা করছি লিখতে পারবে তোমরা। এবারে আসো আমরা আর কিছু দেখি, এই প্রসেস উইথ ইন্ডিপেন্ডেন্ট ইনক্রিমেন্ট। হ্যাঁ, এটাকে আমরা বলছি স্টোকাস্টিক প্রসেস উইথ ইন্ডিপেন্ডেন্ট ইনক্রিমেন্ট। হোয়াট ডু ইউ মিন বাই দিস? হ্যাঁ, কি কি বুঝো? তাহলে সাপোজ এক্সটি, t is in capital T, is a stochastic process, then for all t1 t2 tn, where t1 less than t2 up to tn, if xt2 minus xt1, xt3 minus xt2 up to xtn minus are independent, then the process is called process with independent increment. তার মানে হচ্ছে কি, দেখো একটু খেয়াল যদি আমরা করি, এখানে আমরা একটা স্টোকাস্টিক প্রসেসের কথা বলছি, যেখানে টাইমটা হচ্ছে একটা t1, একটা t2, একটা t3, এমন করতে করতে আপ টু tn পর্যন্ত আমরা কনসিডার করলাম, যেখানে t1 লেস দেন t2। তার মানে হচ্ছে এই t2 সময়টা, t2 টাইমটা t1 এর চেয়ে বড়,
T3 T2 এর চেয়ে বড়, Tn -1 এর চেয়ে বড়। যদি এমন হয় সময়টাকে যদি আমরা এমনভাবে কনসিডার করি, এবং যদি এমন হয় T2 - T1, এটার যে অর্থাৎ T2 টাইম এবং T2 টাইমে যে আমার আউটকামসটা আসছে, xt দিয়ে আমরা কি বুঝাই, স্টেট স্পেস মানে আউটকামটা। T2 টাইমে যে আউটকামসটা আসছে আর T1 টাইমে যে আউটকামটা আসছে, সে দুটোর ডিফারেন্স, এই ডিফারেন্সটা আবার T3 টাইম এবং T2 টাইম এই দুটোর যে ডিফারেন্সটা, এরকম করতে করতে সবগুলোর যে ডিফারেন্সটা, এই যে প্রত্যেকটাই ইন্ডিপেন্ডেন্ট, মানে অর্থাৎ মানে এইটা এখান থেকে প্রতিটা আমরা দেখো T2 টাইম বলতে আমরা বুঝতে পারছি কি, T2 টাইমে আমার যে প্যাশেন্টই ধরো, হ্যাঁ, ধরো আমরা যদি বিকাল এমন করে চিন্তা করি যে বিকাল 5টা, ঠিক আছে, 5টা, তারপরে 5টা 20, 5টা 40, 5টা 60, এরকম করে যদি চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই টাইমটা ইনক্রিজিং একটা টাইম। হ্যাঁ, 5টা 20, 5টা 40-এর চেয়ে ছোট, 5টা 60, 5টা 40-এর চেয়ে ছোট। এরকম যদি কনসিডার করি, তাহলে এই 5টা 40-এ যেই পেশেন্ট আসছে আর 5টা 20-এ যে পেশেন্ট আসছে, এই দুটোর যে ডিফারেন্সটা, এবং 5টা 60-এ যে পেশেন্ট আসছে আর 5টা 40-এ যে পেশেন্ট আসছে, অর্থাৎ এই যে টাইম ইন্টারভেলগুলোর মধ্যে যে পেশেন্টগুলো আসছে, আউটকামসগুলো আসছে, সেগুলো ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ আর একটা আরেকটার উপর ডিপেন্ড করবে না। অর্থাৎ এই যে প্রসেসটা, সেই প্রসেসটা, যে প্রসেসটা ইনক্রিমেন্ট হচ্ছে সেটা ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট না, তখন সেই প্রসেসটাকে আমরা বলছি যে স্টোকাস্টিক প্রসেস উইথ ইন্ডিপেন্ডেন্ট ইনক্রিমেন্ট। বৃদ্ধিটা হচ্ছে, সেই বৃদ্ধিটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যে একটু খেয়াল করবা, মানে এগুলো হচ্ছে আসলে একটু হয়তো খটোমটো লাগতে পারে তোমাদের, কিন্তু একটু যদি বুঝে পড়ো তাহলে তোমাদের আশা করছি সমস্যা হবে না। আবারও বলছি যে এই যে সময়টা এই জায়গাটা খেয়াল করবা, যেখানে আমরা T1 লেস দেন T2 লেস দেন T2 T3 আপ টু Tn পর্যন্ত লিখছি। সেই ক্ষেত্রে এখানে আমাদের একটু খেয়াল করো, যেহেতু এটা কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, মানে T2টা ইনক্রিজ করছে, তাহলে T2 -T1, XT2 -T1, XT3 -T2 আপ টু হচ্ছে XTn XTn-1। এই যে এটার যে আউটকাম, অর্থাৎ এইটার এই ডিফারেন্সে একটা আউটকাম আসবে, এই ডিফারেন্সে একটা আউটকাম আসবে, এই ডিফারেন্সে একটা আউটকাম আসবে, সেই আউটকামসগুলো সবগুলো যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে সেই প্রসেসটাকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট ইনক্রিমেন্ট। ঠিক আছে, এরপরে আসো মার্কভ প্রসেস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রসেস, এবং এখান থেকে আমরা পরবর্তী আমাদের যে চ্যাপ্টারটা আছে মার্কভ চেইন, সেখানেও আমরা এটা নিয়ে পরবর্তীতে কথা বলবো। এটা কাকে বলে? যদি এক্সটি আমাদের একটা স্টোকাস্টিক প্রসেস হয়, যেখানে টি হচ্ছে ক্যাপিটাল টি এর উপর আছে, টি ইজ ইন ক্যাপিটাল টি, তাহলে that means if xt is in capital T is a stochastic process such that the given value x is the value of xt t is greater than s do not depend on the value of xu, where u less than s, then the process is said to be Markov process. এখন তোমাদের কাছে মনে হবে নিশ্চয়ই যে এটি কি জিনিস, কিরকম। আমরা এই একটা স্ট্রেট লাইন চিন্তা করলাম, ধরো এটা একটা টাইমের ইয়ে, যেখানে আমরা এইখানে একটু খেয়াল করে দেখো, টি একটা আউটকাম আসছে আমাদের কি, স্টেট স্পেস এক্স এস, আরেকটা স্টেট স্পেস পেয়েছি আমরা এক্স টি, আরেকটা স্টেট স্পেস আমাদের লেখা আছে এস ইউ। কন্ডিশনগুলো দেখো, কন্ডিশনগুলো হচ্ছে টি গ্রেটার দেন এস, টি এস এর চেয়ে বড়, আর ইউ লেস দেন এস, তার মানে এস গ্রেটার দেন ইউ। ঠিক আছে, ইউটা আবার কার চেয়ে বড়, ইউটা আবার এস এর চেয়ে বড়। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যদি আমরা বলি টি, আমরা তিনটা ইয়ে কনসিডার করলাম টাইমটা, টি যেহেতু বড় এস এর চেয়ে, প্রথমে তাহলে আমরা এস রাখি। ঠিক আছে, তারপরেরটা আমরা টি হবে অবশ্যই, এরপরটা আমরা কি টি টি লিখলাম। ঠিক আছে, টি, আচ্ছা একটু মুছেই নেই, এরপরটাকে আমরা টি ধরলাম। এবং আরেকটা জিনিস বলছে এখানে দেখো, ইউ লেস দেন এস, আমরা আরেকটা ইয়েতে ধরছি যে ইউ যেটা, সরি,
ইউ হচ্ছে এস এর চেয়ে ছোট, হ্যাঁ, তাহলে আমরা এটাকে এই দিকে ধরবো, ইউ লেস দেন এস, কারণ এস কে আমরা আগেই কনসিডার করছি। ইউ লেস দেন এস তার মানে হচ্ছে ইউ এইখানটায় ধরবো, তাই না? দেখো তোমরা একটু আবার একটু যদি চেক করো তাহলে তোমরা বুঝতে পারবে। এটাকে আমরা সরি, এই আমরা যদি একটা টানলাম, এখানে আবার কন্ডিশনটা দেখো, টি গ্রেটার দেন এস, তার মানে টি টাইমটা এস টাইমের চেয়ে বড়, ঠিক আছে? তারপরে হচ্ছে বলতেছে ইউ লেস দেন এস, হ্যাঁ, ইউটা এস এর চেয়ে ছোট, তাহলে ইউজটা কোন দিকে থাকবে? এটা। যদি এরকম একটা প্রসেস হয় তাহলে কি বলছে দেখো একটু ভালো করে আবার, ডু নট ডিপেন্ড অন দ্য ভ্যালু অফ ইউএস। আবার বলছি, ইফ এক্সটি ইজ এ স্টোকাস্টিক প্রসেস সাচ দ্যাট given the value of xs the value of xt, হুম, মানে given the value of x এর সাপেক্ষে xs এর সাপেক্ষে xt এর যে আউটকাম, তোমরা এটা কন্ডিশনাল প্রবাবিলিটি চিন্তা করবা, কিন্তু x এর সাপেক্ষে x এর যে আউটকাম ডু নট ডিপেন্ড অন দ্য ভ্যালু অফ ইউজ, তার মানে হচ্ছে এই যে এক্সটিটা এক্স এস এর উপর ডিপেন্ড করবে, তার আগেরটার উপর ডিপেন্ড করবে না। মূল কথাটা হচ্ছে এটা, অর্থাৎ মার্কো প্রসেসের চিন্তা ভাবনাটাই এটা, কারণ এটা তোমরা খুব ভালো করে মনে রাখবে, কারণ পরবর্তীতে কিন্তু আমাদের অনেক থিওরেমের মধ্যে এটা লাগবে। এই এই যে আমরা তিনটা টাইম পিরিয়ডের কথা চিন্তা করলাম, একটা হচ্ছে ইউ, একটা এস, একটা হলো টি। তাহলে দেখো এখানে এসটা ডিপেন্ড করছে ইউ এর উপরে, আবার টিটা ডিপেন্ড করছে এস এর উপরে। তো মার্কো প্রসেসের যেই ইয়েটা কনসেপশনটা সেটা হচ্ছে টিটা ডাইরেক্ট মানে ইমিডিয়েট যে পিছনের দিকের যে টাইমটা আছে এস, তার উপর ডিপেন্ড করবে, এইটার উপর ডিপেন্ড করবে না, ইউ এর উপর ডিপেন্ড করবে না সরাসরি, টি শুধু এস এর উপর ডিপেন্ড করবে। আবার এস ইউ এর উপর ডিপেন্ড করবে, কিন্তু তার আগে যদি আরো কিছু থাকে, যদি আমরা ধরো এখানে যদি আরেকটা জিনিস চিন্তা করি, যদি এটা এখানে নাই দেওয়া, যদি এখানে চিন্তা করি আরেকটা আছে, সেটা হচ্ছে ভি, ধরে নিলাম এটা হচ্ছে ভি, তাহলে এই ভি এর উপর ডিপেন্ড করবে ইউ, ইউ এর কারণ হচ্ছে ভি এর ইমিডিয়েট পিছনেরটা পাস্ট যেটা সেটা হচ্ছে ভি, ইউ কিন্তু ডিপেন্ড করবে ভি এর উপর, এস ডিপেন্ড করবে ইউ এর উপর, নট ডিপেন্ড অন ভি। তার মানে এস নিয়ে যখন আমরা কাজ করব তখন শুধু ইউ এর কথা মাথায় রাখবো, বাকি পিছনেরটা ভুলে যাব, কারণ এগুলোর উপর ডিপেন্ড করবে না। টি কে নিয়ে যখন কাজ করব তখন ডাইরেক্টলি মাথায় রাখবো এস এর কথা, অর্থাৎ টি এর আউটকামসটা এস এর উপর ডিপেন্ড করবে, কিন্তু বাকি এই দুটোর উপর ডিপেন্ড করবে না। ঠিক একইভাবে এস এর আউটকামটা ইউ এর উপর ডিপেন্ড করবে, ভি এর উপর ডিপেন্ড করবে না। এই প্রসেসটাই হচ্ছে মার্কভ প্রসেস। আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। অর্থাৎ ইমিডিয়েট পাস্ট যেটা সেটার উপর ডিপেন্ড করবে, একদম পাস্ট যেটা তার আগে যেই ঘটনাগুলো ঘটবে সেটার উপর ডিপেন্ড করবে না। এইটাকে আমরা বলছি মার্কো প্রসেস। ইট ক্যান বি রিটেন অ্যাজ ইফ 41 লেস দেন টি টু আপ টু টি এন লেস দেন টি। তাহলে দেখো এখানে একটু খেয়াল করে দেখো, আমি আবারও ইয়েটা নিয়ে নেই, সেটা হচ্ছে কি দেখো, পি অফ এ ইজ ইন এক্স টি ইজ ইন বি, অর্থাৎ এক্স টির আউটকামটা কি এ থেকে বি এর উপর ডিপেন্ড করবে, যে বি এর মধ্যে থাকবে, সেটা ডিপেন্ড করছে কিসের উপর, দেখো এক্স ওয়ান, এক্স এক্স টু, এখানে এক্স টি আপ টু এক্স এন আছে, হ্যাঁ, অনেকগুলো ইয়ে আছে, আমি এগুলো সব এক্স, দেখো এই এক্স টি গিভেন কন্ডিশনাল প্রবাবিলিটি গিভেন এক্স টি ওয়ান, এক্স টি টু আপ টু টি এক্স টি এন, এতগুলো আছে ঠিকই, কারণ এই পিছনে যতগুলো টাইম আছে সেগুলোর উপর সেগুলো আমাদের জানা থাকতে হবে, কিন্তু ইমিডিয়েটলি এটা ফাইনালি কি হয়েছে দেখো, পি অফ এক্স টি গিভেন এক্স টি এন ইজ ইকুয়াল টু এক্স এন, ঠিক আছে? এক্স টিটা এক্স এন এর উপর ডিপেন্ড করবে, মানে তার আগেরটার উপর না। অর্থাৎ এইটা যদি আমাদের এক্স এন হয়, দেখো এটা যদি এক্স এন হয়, এটাকে আমরা যদি এক্স থ্রি ধরি, এটাকে যদি আমরা এক্স টু ধরি, এটাকে আমরা এক্স ওয়ান ধরবো, তাই না? তাহলে আমাদের এক্স টিটা ডিপেন্ড করবে কিসের উপর, এক্স এন এর উপর, এক্স এন মাইনাস ওয়ান এর উপরও ডিপেন্ড করবে না। এটাই হচ্ছে
মার্কো প্রসেস। আবারও বলছি যে মার্কো প্রসেসটা যেই কথাটা মাথায় রাখবা সেটা হচ্ছে সে ইমিডিয়েট যে তার ঠিক আগের যে টাইম পিরিয়ডটা সেটার উপর ডিপেন্ড করবে। কিন্তু তারও আগের যে টাইম পিরিয়ডটা সেটার উপর ডিপেন্ড করবে না। এইটাই হচ্ছে মার্কো প্রসেসের মূল কথাটা। অর্থাৎ xtn ডিপেন্ড করবে xtn-1 এর উপরে। কিন্তু xtn-2 এর উপর ডিপেন্ড করবে না। ঠিক আছে? তাহলে এই ডিসক্রিট প্যারামিটার মার্কো প্রসেস ইজ নোন মার্কভ চেইন। তো এইটাই এই মার্কভ প্রসেসটাই মার্কভ চেইন হয়ে যাবে। কখন? দেখো এখানেও কিন্তু এটা কখন এটাকে একটা মার্কভ প্রসেসকে কখন মার্কভ চেইন বলে। কখন মার্কভ চেইন বলে? যদি আমার প্যারামিটারটা ডিসক্রিট হয়, হ্যাঁ? এই মার্কভ প্রসেসের ক্ষেত্রে প্যারামিটারটা যদি আমার ডিসক্রিট হয় তাহলে সেটাকে আমরা বলবো মার্কভ চেইন। ক্লিয়ার নিশ্চয়ই? যে কখন আমরা এটা তোমার দেখা যায় যে when a Markov process is said to be Markov chain, তার মানে তখন তোমার বলতে হবে যে when the parameter is discrete then the Markov process is said to be Markov chain. প্যারামিটার যদি আমার ডিসক্রিট হয়ে যায় মার্কভ প্রসেসের সেই ক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি মার্কভ চেইন। মার্কভ চেইনটা একটু ভালো করে পড়বা কারণ এটা সবসময়ই লাগবে। হ্যাঁ, এরপরে আসো সেকেন্ড অর্ডার প্রসেস কাকে আমরা বলি। সেকেন্ড অর্ডার প্রসেসটা কখন বলি কাকে বলি? স্টোকাস্টিক প্রসেস এক্সটি কে আমরা সেকেন্ড অর্ডার প্রসেস বলবো যদি আমাদের এক্সপেকটেশন এক্সটি হোল স্কোয়ার লেস দেন ইনফিনিটি হয়। এই কথাটাই শুধু মাথায় রাখবা। কখন বলবো? যদি আমাদের এক্সপেকটেশন এক্সটি হোল স্কোয়ারটা অর্থাৎ এক্সপেকটেশন এক্স কি? এক্সপেকটেশন এক্সটি হচ্ছে কিন্তু মিন, কিন্তু মিন না, এক্সপেকটেশন এক্সটি স্কোয়ার। এটা খেয়াল করবা, এটা কিন্তু না, মিন স্কোয়ার না, মিনকে স্কোয়ার করলে তা না। অর্থাৎ এক্সটি এই হোল স্কোয়ার না, হ্যাঁ, এটা না, এটার মধ্যে ডিফারেন্স আছে না? এটা হচ্ছে শুধু এক্সপেকটেশনের বাইরে এক্সটি এর উপর স্কোয়ার। যদি এরকম এক্সটি এর উপর স্কোয়ার করে নিয়ে তার এক্সপেকটেশন নেই, সেটা যদি ইনফিনিটি হয় তখন এটা যেহেতু স্কোয়ার সুতরাং এটাকে সেকেন্ড অর্ডার র্যান্ডম ভ্যারিয়েবল হবে। ঠিক আছে, এটা সেকেন্ড অর্ডার র্যান্ডম ভ্যারিয়েবল হবে, তখন এটাকে আমরা বলবো সেকেন্ড অর্ডার প্রসেস। ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো সেকেন্ড অর্ডার প্রসেস। এটাকে হায়ার অর্ডারও বলা হয়। এটা থেকে তোমাদের একটা জিনিস লাগবে, কোভিরিয়েন্স ফাংশন, কোভিরিয়েন্স প্রসেস, এই সেকেন্ড অর্ডার প্রসেস থেকেই আসবে। তাহলে আমরা একটু দেখি এটার যে ইয়েটা, দেখো কখন হচ্ছে এই যে সেকেন্ড অর্ডার প্রসেস। সেকেন্ড অর্ডার প্রসেস কখন বলবো? একটা স্টোকাস্টিক প্রসেস যখন তার মিন ফাংশনটাকে আমরা প্রকাশ করছি কি দিয়ে? এমটি দিয়ে। একে একটু মনে রাখবা। হুম, কোভিরিয়েন্স প্রসেস বা সেকেন্ড অর্ডার প্রসেসের মিন ফাংশনটাকে আমরা প্রকাশ করি এমটি দিয়ে, স্মল এমটি দিয়ে, এবং সেটার এক্সপ্রেশনটা কি? সেটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্সটি, কারণ এটা র্যান্ডম ভ্যারিয়েবল। এমটি যদি এক্সপেকটেশন অফ এক্সটি হয় এটা একটা শর্ত। আর যদি কোভিরিয়েন্স ফাংশনটাকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি, কোভিরিয়েন্স অফ এসটি ইজ ইকুয়াল টু সিএসটি, এটা সমান কোভিরিয়েন্স অফ এস এক্সটি ইজ ইকুয়াল টু হচ্ছে কোভিরিয়েন্স অফ এস ইন্টু কোভিরিয়েন্স অফ টি এক্সটি মাইনাস এক্সপেকটেশন অফ এস এক্সএস এক্সটি আর মাইনাস হচ্ছে এক্সপেকটেশন অফ এক্সএস ইন্টু এক্সপেকটেশন অফ এক্সটি। তাহলে আমরা এটাকে কোভেরিয়েন্স মানে তখন এই শর্তটা যদি দুটো ফুলফিল হয়, অর্থাৎ সেকেন্ড অর্ডার প্রসেসের ক্ষেত্রে এটা একটা শর্ত হবে, আর একটা শর্ত হবে এইটা, সেটা হচ্ছে কি? কোভিরিয়েন্স ফাংশন সিএসটি সমান আমরা এই প্রসেস এটাই লিখবো। এটা তো তোমরা ইয়েতেও পড়ছো, কোভিরিয়েন্স ইয়ের মধ্যেও পড়ছো, র্যান্ডম ভ্যারিয়েবলের মধ্যে যে কোভিরিয়েন্সটা আছে সেই ক্ষেত্রেও পড়েছো। সেখানে লিখছো কোভিরিয়েন্স অফ এক্স ওয়াই, সেই ক্ষেত্রে কোভিরিয়েন্স অফ এক্স ওয়াই কে আমরা লিখেছি এক্সপেকটেশন অফ এক্স ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। তো এই দুটো কন্ডিশন যদি হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি সেকেন্ড অর্ডার প্রসেস। ঠিক আছে, এখন আসো এইটার কিছু প্রপার্টি আছে, এটাকে কোভেরিয়েন্স ফাংশনও বলে। সেকেন্ড অর্ডার প্রসেসটাকে কোভেরিয়েন্স ফাংশনও বলে।
এর কিছু প্রপার্টিজ আছে, প্রপার্টিজ গুলো দেখো। এটা কিন্তু কোভিরেন্স ফাংশন, এটাকে আবার আরেকটা নামও আছে। দেখো সেকেন্ড অর্ডার প্রসেসটাকে আমরা বলছি কোভিরেন্স ফাংশন, আবার এটাকে আরেকটা নাম আছে অটো কোভিরেন্স ফাংশন, এই নামেও ডিফাইন করা হয়। এটার যে শর্তগুলো, এটা হচ্ছে কি, এটা সিমেট্রিক হবে, টি এবং এস এর উপর সিমেট্রিক। একটু আগে আমরা এখানে দেখেছি এইটা এবং এটার মধ্যে। এখানে দেখো সি এস টি ইজ ইকুয়াল টু সি টি এস, অর্থাৎ আমরা টি কে আগে পরে যেখানেই দিই না কেন এখান থেকে দেখলেই বুঝবা যে এখানে যদি আমরা এক্স টি আর এখানে যদি এক্স এস লিখি, এখানে যদি এক্স টি আর এখানে যদি এক্স এস লিখি, কোনো সমস্যা নাই। সো এটাকে আমরা বলতে পারি এটা একটা এটা সিমেট্রিক ইন টি অ্যান্ড এস ফর অল এস অ্যান্ড টি ইজ ইন ক্যাপিটাল টি। আরেকটা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন অফ স্কিওয়ার্স ইনইকুয়ালিটি ইলস। এখানে শিওয়ার্স ইনইকুয়ালিটি, যেটা শিওয়ার্স ইনইকুয়ালিটি হোল্ড করে, শিওয়ার্স ইনইকুয়ালিটিটা তোমরা এই পড়ে মানে হয়তো পড়েছো আগে, কোথায় পড়েছো শিওয়ার্স ইনইকুয়ালিটিটা। সেখানে হচ্ছে শর্তটা কি, সি এস টি লেস দেন ইকুয়াল টু রুট ওভার সি এস এস ইন্টু সি টি টি, অর্থাৎ সাম অফ স্কোয়ার কোভিরেন্স তো আর এখানে হচ্ছে না, কোভিরেন্স অফ এস টি সমান তখন হচ্ছে সাম অফ স্কোয়ার এস এস আর সাম স্কোয়ার টি টি ইন্টু রুট, এটা লেস দেন ইকুয়াল টু হবে সি এস টি। এবং এটা হচ্ছে ইট ইজ নন নেগেটিভ ডেফিনিট, হ্যাঁ নন নেগেটিভ ডেফিনিট হবে। এবং তার সেটাকে আমরা এক্সপ্লেইন যদি করি তাহলে দেখো একটু এটাও তোমরা একটু মাথায় রাখবা, কারণ আমরা যখন প্রবলেম করব তখন আমরা এটা দেখব। সামেশন সাম অফ এ জে এ কে সি টি ওয়ান টি কে ইজ ইকুয়াল টু হয়ে যাবে এক্সপেকটেশন অফ সামেশন এ আই এক্স টি জে হোল স্কোয়ার। এখানে এ আই এর মধ্যে আসবে এ আই, যেটা এ ওয়ান এ টু আপ টু এ থ্রি এ এন, আর এক্স জে এর ক্ষেত্রে যে যেটা সেটা হয়ে যাবে তোমার, এটাও আই ওয়ান আই ওয়ান টু থ্রি আপ টু তোমার এন পর্যন্ত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা এই শর্তটা আমরা একটু দেখব। আর ক্লোজার প্রপার্টি যেটা, সেটা হচ্ছে সাম অফ টু প্রোডাক্ট অফ টু কোভিরেন্স ফাংশন আর অলসো কোভিরেন্স ফাংশন, এটা এই প্রপার্টি হয়তো আমরা প্রুফ করব। দুটো কোভিরেন্স ফাংশনের যে প্রোডাক্টটা সেটাও একটা কোভিরেন্স ফাংশন, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আমাদের দেখলাম যেটা আমরা, সেটা হচ্ছে আমাদের যে চারটা ক্যাটেগরি ছিল আমাদের স্টোকাস্টিক প্রসেসে, সেটা আমরা দেখলাম। সেকেন্ড অর্ডার প্রসেস কাকে বলে, স্টেশনারি ইনক্রিমেন্ট কাকে বলে, তারপরে হচ্ছে সেকেন্ড অর্ডার প্রসেসের বা এটাকে আমরা কোভিরেন্স ফাংশনও বলে থাকি, কোভিরেন্স ফাংশনের শর্তটা কি এবং তার প্রপার্টি কি কি সেটা আমরা দেখলাম। তো আজকে এই পর্যন্ত থাকুক, আশা করছি তোমরা ক্লাসগুলো সাথে সাথে স্টাডি করবে, তাহলে তোমাদের জন্য আমার মনে হয় সুবিধা হবে আর কি। তো ঠিক আছে, তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থাকার চেষ্টা করো। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।